হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব 2022 সালে অনলাইন পরীক্ষায় আসা বাংলা সাবজেক্টের প্রশ্নপত্রটি। এই পরীক্ষাটি হয়েছিল 27/1/2023, তবে এটিকে আমরা 2022 বলে মনে করি। কারণটি হলো 2022-এ এক্সাম শুরু হয়েছিল এবং এই এক্সামটি অনেকদিন ধরে চলছিল। সুতরাং আমাদের বাংলা সাবজেক্টের যেটি এক্সাম হয়েছিল সেটি 27/1/2023-এ হয়েছিল। তো এখানে আমরা আলোচনা করব পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1। তবে আসলে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এগুলো প্রায় সমান, কারণ সিলেবাস যেহেতু সমান। সুতরাং আমাদের এই যে প্রশ্ন যেগুলো আসে এগুলা পেপার 2 তে একটু হার্ড হতে পারে। আসলে হার্ড বলে মনে হবে না, আপনাদের আজকে প্রশ্নটি সলভ করলে আপনারা নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথম প্রশ্নটি দেখুন, নিচের কোনটি গ্রহণ দক্ষতা অর্থাৎ রিসেপটিভ স্কিল কোনটি? শ্রবণ এবং বাচন, শ্রবণ এবং পঠন, বাচন এবং লেখন, কথোপকথন দক্ষতা। তো আমরা জানি যে শ্রবণ এবং পঠনকে রিসেপটিভ স্কিল বলা হয়। তো এখানে আমাদের এই অপশনটি শুদ্ধ হবে। তবে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে এগুলার বিভিন্ন ধরনের নাম রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদেরকেও জানতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে সেই নামগুলো অলরেডি এসেছে। তো দেখুন, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। লিসেনিং এবং স্পিকিং কে আমরা প্রাইমারি স্কিল নামে জানি, প্রাইমারি স্কিল। রিডিং এবং রাইটিং কে রেইনফোর্সমেন্ট স্কিল নামে আমরা জানি, রেইনফোর্সমেন্ট স্কিল। লিসেনিং এবং স্পিকিং কে কেন প্রাইমারি স্কিল বলি? কারণ আমরা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথমে আমরা শুনি তারপরে বলি, সুতরাং সেগুলোকে বলা হয় যে প্রাইমারি স্কিল। তারপরে রিডিং এবং রাইটিং কে রেইনফোর্সমেন্ট স্কিল কেন বলি? কারণ এই দুটি স্কিলের মাধ্যমে উপরের যে দুটি স্কিল রয়েছে এগুলাকে আরো সমৃদ্ধশালী করে তুলি। ঠিক আছে, তারপরে আমাদেরকে আরো কিছু জিনিস জানতে হবে। লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। লিসেনিং এবং রিডিং কে আমরা রিসেপটিভ স্কিল নামে জানি, রিসেপটিভ স্কিল। আর কি নামে জানি আমরা? প্যাসিভ প্যাসিভ স্কিল। আর কি নামে জানি? ইনপুট স্কিল। আর কি আমরা জানি? স্কিল ফর কম্প্রিহেনশন। এবং স্পিকিং এবং রাইটিং কে আমরা কি নামে জানি? ঠিক ওইগুলার উল্টা, রিসেপটিভ স্কিল তার বিপরীত হবে প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল। প্যাসিভের ঠিক উল্টা কি হবে? অ্যাক্টিভ। ইনপুটের ঠিক বিপরীত কি হবে? আউটপুট। এবং তারপরে আর কি নামে আমরা জানি? স্কিল ফর এক্সপ্রেশন। লিসেনিং এবং রিডিং কে আমরা রিসেপটিভ স্কিলের জন্য বলি, কারণ যখন আমরা কোনো কিছু শুনি তখন কোনো না কোনো জিনিস আমরা রিসিভ করতে থাকি, এবং যদি আমরা বই পড়ি বা ম্যাগাজিন পড়ি, যে কোনো জিনিস পড়ি, তখন সেখান থেকেও আমরা কোনো না কোনো জিনিস রিসিভ করতে থাকি। তারপরে প্যাসিভ স্কিল কেন বলা হলো? কারণ যখন আমরা শুনি তখন প্যাসিভ থাকি। কিন্তু রিডিং এর ক্ষেত্রে কিভাবে আমরা প্যাসিভ? কারণ যখন আমরা পড়ছি তখন আমরা নিজে তো অ্যাক্টিভ, তাহলে প্যাসিভ কেন বলা হলো? কারণটি হচ্ছে আমরা যখন স্পিকিং করি তখন নিজের শব্দগুলো ব্যবহার করি, নিজের বাক্যগুলো ব্যবহার করি, সেজন্য আমাদেরকে অ্যাক্টিভ বলা হবে। কিন্তু আমরা এখানে কি করছি? অন্যের জিনিস থেকে পড়ছি, অন্যের লেখা জিনিস, সেখান থেকে আমি পড়ছি। তো সেখানে যদিও ফিজিক্যালি ভাবে আমি অ্যাক্টিভ, কিন্তু আসলে এই যে ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে সেই ফিজিক্যালি অ্যাক্টিভকে মেনে নেওয়া হয় না, বরং বলা হয় যে নিজের বাক্যগুলো যখন আমরা ব্যবহার করবো, নিজের মন থেকে নিজের শেখা শব্দগুলো যখন নিজের ব্রেন স্টর্মিং করে বের করবো, তো সেটাকে বলা হবে যে আমাদের অ্যাক্টিভ। এবং রাইটিং যখন আমরা করবো তখন নিজের শব্দগুলো, নিজের শেখা শব্দগুলো আমরা ব্যবহার করবো, সেজন্য সেখানে বলা হবে যে অ্যাক্টিভ। কিন্তু এখানে অন্যের জিনিস থেকে আমরা যেহেতু পড়ছি, সেটা আমার নিজের জিনিস নয়, সেখানে লেখা অলরেডি রয়েছে, তো সেখান থেকে আমি পড়ছি জাস্ট, তো সেজন্য আমাদেরকে এখানে বলা হয় যে প্যাসিভ স্কিল। তারপর ইনপুট স্কিল কেন বলা হলো? কারণ কোনো না কোনো জিনিস তো আমরা, কোনো তথ্য বা কোনো ইনফরমেশন তো আমরা গ্রহণ করছি, ইনপুট করছি, তো সেজন্য সেটাকে বলা হয় যে ইনপুট স্কিল। এবং স্কিল ফর কম্প্রিহেনশন কেন বলা হলো? কারণ আমরা যখন শুনি, শোনার সাথে সাথে এমন নয় যে আমরা শুনছি কিছু বুঝতে পারছি না, এমন নয়, বরং শোনা আমরা সেটাকে বলি যেটি আমরা, আরেকটা জিনিস মনে রাখবেন যে শোনা আমরা শুধু হেয়ারিং কে শোনা বলি না। যেমন আমরা যে কোনো চাইনিজ ভাষার একটি গান শুনলাম, তো সেটাকে আমরা শোনা বলতে পারি না, সেটাকে আমরা হেয়ারিং বলি। তো শোনা সেই জিনিস হলো যেটা আমি শুনবো এবং মনে রাখবো এবং প্রয়োজন অনুসারে সেটা ব্যবহার করতে পারবো। যেমন আমাকে বলা হলো যে তোমার নাম কি, তো আমি প্রথমে শুনলাম, তারপরে বুঝলাম, তারপরে আমি সেটাকে মনে রেখে প্রয়োজন অনুযায়ী আমি বলতে পারলাম যে আমার নাম ওই। ঠিক আছে, তো সেজন্য বলা হয়েছে যে স্কিল ফর কম্প্রিহেনশন, অর্থাৎ বোঝার দক্ষতা। কারণ আমরা শোনার সাথে সাথে আমরা বুঝতে চেষ্টা করি। তারপরে রিডিং যখন করি তখন আমরা বোঝার চেষ্টা করি, এমনিতেই তো রিডিং করার প্রয়োজন নেই, সুতরাং আমরা তো শেখার জন্য বা বোঝার জন্যই তো রিডিং করছি, সেজন্য বলা হয় যে স্কিল ফর কম্প্রিহেনশন। তারপরে ঠিক উল্টা হলো স্পিকিং এবং রাইটিং। কারণ প্রোডাক্ট করছি, আমরা উৎপাদন করছি, প্রকাশ করছি। স্পিকিং যখন করি বা রাইটিং করি তখন তো আমরা উৎপাদন করি, প্রকাশ করি, সেজন্য সেটাকে বলা হয় যে প্রোডাক্টিভ স্কিল। এবং অ্যাক্টিভ কেন বলা হবে? কারণ যখন আমরা বলবো, যখন আমরা লিখবো তখন অ্যাক্টিভ থাকবো। এবং আউটপুট কেন বলা হবে? কারণ স্পিকিং এবং রাইটিং এর মাধ্যমে আমরা যে কোনো জিনিস প্রকাশ করতে থাকি, আউটপুট করতে থাকি। তারপরে স্কিল ফর এক্সপ্রেশন, কারণ আমরা এক্সপ্রেশন করে থাকি স্পিকিং এবং রাইটিং এর মাধ্যমে। ঠিক আছে, প্রচলিত ভাষা শেখন উদ্দেশ্য সম্পর্কে নিচের কোনটি সত্য? অর্থাৎ আমরা যে ভাষা শিখি, প্রচলিত ভাষা শেখন যেটি রয়েছে, সেই ভাষা শেখানোর উদ্দেশ্য সম্পর্কে নিচের কোনটি সত্য? তো রৈখিক পদ্ধতিতে শ্রবণ, বাচন, পঠন, লিখন, পর্যবেক্ষণ এবং চিন্তনের বিকাশ, এটা তো ঠিক আছে সিকোয়েন্স হিসাবে, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। লিসেনিং এর পরে স্পিকিং আসে, তারপরে রিডিং আসে, তারপরে রাইটিং আসে, এটা তো রৈখিক পদ্ধতি, ঠিক আছে। কিন্তু আসলে প্রশ্ন এটা করা হয়নি, বরং বলা হয়েছে যে ভাষা শেখানোর উদ্দেশ্যে কোনটি সঠিক সেটি বলা হয়েছে। তো এখানে এটি উদ্দেশ্য তো হতেই পারে না, এটা তো সিকোয়েন্স। কোনভাবে আমরা যে ভাষা শেখার যে পদ্ধতি যেগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে, সেইগুলোর সিকোয়েন্স কিভাবে? সেটি হলো লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। শেখানোর
পূর্বে প্রথমে শ্রবণ, বাচন এবং পঠনের বিকাশ ঘটে, সেটা তো ঠিক আছে যে শিখনের পূর্বে প্রথমে লিসেনিং হয়, তারপরে আমাদের স্পিকিং হয়, তারপরে রিডিং হয়, সেটা তো ঠিক আছে, কিন্তু আসলে প্রশ্ন এটা করা হয়নি, সেজন্য সেটাও এখানে ভুল হবে। ঠিক আছে, তারপরে একটি ভাষা শিখনের শিক্ষার্থীর দ্বারা বিকাশিত চূড়ান্ত দক্ষতাটি হবে লেখন, সেটাও তো ঠিক আছে, আমরা প্রথমে শুনি, তারপরে স্পিকিং করি, তারপরে রিডিং করি এবং লাস্ট স্টেজ হলো আমাদের রাইটিং, সেটাও ঠিক আছে, কিন্তু প্রশ্ন আসলে এটা করা হয়নি। তারপরে শ্রবণ, বাচন, পঠন, লিখন, পর্যবেক্ষণ এবং চিন্তন যুগপৎভাবে বিকাশিত হবে, অর্থাৎ একসাথে যদি বিকাশিত হয় তাহলে একটি ভাষা আমরা সহজে শিখতে পারি। তো আমরা যে ভাষার ক্লাস করিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বেস্ট লার্নিং আমরা কিভাবে করতে পারি, সেটি হলো ইন্টিগ্রেটেড ম্যানারে, অর্থাৎ এই যে ভাষার যে 4টি স্কিল রয়েছে এই সবগুলো যদি আমরা একত্রিত করে একটি শিশুকে ভাষা শিক্ষা দিই তাহলে সেই ভাষাটি শিশু সহজে শিখে নিতে পারবে। তো প্রচলিত ভাষা শেখানোর উদ্দেশ্যই হলো যে প্রত্যেকটি স্কিল একসাথে করে, অর্থাৎ ইন্টিগ্রেটেড মিনারে প্রত্যেকটি স্কিল একসাথে করে একটি শিশুকে শিক্ষা দিতে হবে। যেমন মনে করো যদি একটি শিশু শুধু শ্রবণ করতে থাকে তাহলে সে কোন দিন বলবে, সে কোন দিন লিখবে, তো ভাষার দক্ষতা তার বিকাশ হবে না। সুতরাং আমরা যদি ইন্টিগ্রেটেড ম্যানারে একটি ভাষা শিক্ষা দিই তাহলে সেই ভাষাটি সহজে শিখে নিতে পারবে শিশুরা। তারপরে এই উক্তিটির অর্থ কি? পঠন হলো অর্থ নির্মাণ, অর্থাৎ এখানে একটি উক্তি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিচের অপশনগুলির মধ্যে কোন অপশনটি এই উক্তিটির ব্যাখ্যা করে। তো প্রথমে দেখুন, পঠনের শুরু ধ্বনিতত্ত্ব, ধ্বনিগুচ্ছ, শব্দ এবং বাক্য শেখা থেকে। তো পঠন হলো অর্থ নির্মাণ, অর্থাৎ আমরা যখন পড়ি যে কোনো জিনিস হোক, বই হোক বা ম্যাগজিন হোক, যে কোনো জিনিস আমরা যখন পড়ি তখন অর্থ নির্মাণ করি, অর্থাৎ আমরা সেটি বুঝি, তার অর্থ কি, যে জিনিস আমরা পড়ি সেই জিনিস আমরা বুঝি, বুঝার চেষ্টা করি, অর্থাৎ পঠন হলো অর্থ নির্মাণ। অর্থাৎ আমরা এমনিতে পড়ি না শুধু পাঠ করছি এবং অর্থ বুঝতে পারছি না, এমন করে তো আমরা পড়ি না। তো যখন আমরা পড়ি তখন অর্থ নির্মাণের জন্যই তো পড়ি। তো পঠনের শুরুতে ধ্বনিতত্ত্ব, শব্দগুচ্ছ, এটি তো এই প্রশ্নের রিলেটেডই নয়। ঠিক আছে, তো এই অপশনটি আমরা এখানে কেটে দিই। পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা। পঠন শিক্ষার্থীকে পঠিত বিষয়ের বিভিন্ন অর্থ প্রদানে যোগ্য করে। পঠন হলো পঠিত বিষয়ের বর্ণমালার অক্ষর এবং শব্দের উচ্চারণ। শব্দের উচ্চারণ আসলে এখানে অর্থ নির্মাণ করবো, তো এখানে যদি আমরা বর্ণমালার মধ্যেই দেখে যাই তাহলে তো আমাদের পঠনই হবে না, তো সেখানে এই অপশনটি আমাদেরকে কেটে দিতে হবে। তারপরে পঠন শিক্ষার্থীকে পঠিত বিষয়ের বিভিন্ন অর্থ প্রদানের যোগ্য করে, সেটি ঠিক আছে, সেটি ভুল নয়। পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা। দেখুন এখানে আমাদের এই অপশনটি যদি অন্য কোনো অপশন থাকতো না তাহলে এটিকে আমরা শুদ্ধ মনে করতাম, কারণ এটি অলরেডি 80% শুদ্ধ। কিন্তু এখানে এর থেকে আরো ভালো অপশন আমাদের কাছে আছে। পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা, এই যে আমরা অর্থ নির্মাণ করতেছি। তারপরে অর্থ নির্মাণের আরেকটি অর্থ হলো উপলব্ধি করা, যে এই জিনিসটি আমি পড়ছি সেই জিনিসটির আমি অর্থ বুঝতে পারছি, সেজন্য আমাদের এখানে এই অপশনটি শুদ্ধ হবে। ঠিক আছে, যদি আমাদের কোনো অপশন থাকতো না তাহলে এটি একটি ভালো অপশন ছিল আমাদের হাতে। ঠিক আছে, তারপরে আমরা দেখবো পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক তার শ্রেণীকে 5 জন শিক্ষার্থীর একটি দলে ভাগ করলেন এবং তাদের একটি বিষয় আলোচনার প্রসঙ্গ দিলেন যাতে তারা ধারণা সংগ্রহ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকেদের সাক্ষাৎকার এবং তার অনুবাদকরণ করে, এবং তারা সংগৃহীত উপত্য এবং অনুবাদিত বিষয়কে ভিত্তি করে একটি রিপোর্ট লিখবে। এটি কি নামে পরিচিত? আছে এখানে তো ব্যাখ্যাতে সবকিছু বলে দেওয়া হয়েছে। এত সুন্দর করে আসলে এত সহজ করে সবসময় প্রশ্ন আসে না। আমরা জানি যে প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন থাকে একটু সহজ এবং কিছু থাকে একটু কঠিন, তো এটি একেবারে সহজ। আমরা যখন লোকেদের সাথে মিট আপ করবো, আমরা একটি ডাটা কালেকশন করবো, তো সেটাকে অলরেডি আমরা তো জানবোই যে প্রকল্প কার্য বলে। প্রদত্ত কার্য কিভাবে হবে? প্রদত্ত কার্য হবে আমাদেরকে যে কোনো জিনিস দেওয়া হোক, লেখা হোক, বলা হোক, যে কোনো জিনিস দেওয়া হোক, সেটা তো আমাদের জন্য প্রদত্ত কার্য। তো এটাও তো প্রদত্ত কার্য, ঠিক আছে, কিন্তু এটি একটি বিশেষ কার্য, সেজন্য আমাদেরকে প্রকল্প বলতে হবে, প্রজেক্ট ওয়ার্ক। শিক্ষণের বিষয়ভিত্তিক আবেদন, তো বিষয়ভিত্তিক তো বিভিন্ন ধরনের বিষয় দিয়ে কথা বলাই হয় অলরেডি, কিন্তু এই যে যেটা বৈশিষ্ট্য রয়েছে, এই যে লাইনের যেটি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য ডিরেক্ট কিন্তু প্রকল্প কাজের সাথে সম্পর্কিত। শব্দ তালিকা শিখন, এটা তো আর একেবারেই ভুল। ঠিক আছে, তারপরের অপশনটি সরি তারপরের প্রশ্নটি আমরা দেখি। ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য অবস্থান কি? অর্থাৎ ভারতীয় সংবিধানে ইংরেজিকে কিভাবে মান্যতা দিয়েছে? তো সহকারী ভাষা, একটি মান্যপ্রাপ্ত ভাষা, শিক্ষার দ্বিতীয় ভাষা, সংযুক্ত সহকারী ভাষা। শিক্ষার ভাষা হবে না, এটা তো আমরা জানি যে দ্বিতীয় ভাষা কেন হবে না। দেখুন থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমরা জানি যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কিভাবে, আমরাও যেমন মনে করো বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, তো আমাদের ল্যাঙ্গুয়েজ 1 হবে বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 2 হবে হিন্দি যেহেতু জাতীয় পর্যায়ের ভাষা, এবং ল্যাঙ্গুয়েজ 3 হবে আমাদের জন্য ইংরেজি। এবং হিন্দিভাষীদের জন্য কি হবে? ল্যাঙ্গুয়েজ 1 হবে হিন্দি, ল্যাঙ্গুয়েজ 2 হবে ইংরেজি, এবং ল্যাঙ্গুয়েজ 3 হবে এই যে সংবিধানে উল্লেখিত 22টি ভাষার মধ্যে যে কোনো একটি। ঠিক আছে, তো এটি ছিল আমাদের থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তো শিক্ষায় দ্বিতীয় ভাষা, এখানে আমরা ফিক্সড কিভাবে বলবো যে শিক্ষায় দ্বিতীয় ভাষাই হবে ইংরেজি, সেটি বলা হয়নি। তারপরে একটি মান্যপ্রাপ্ত ভাষা, মান্যপ্রাপ্ত ভাষা তো অনেকটি আছে, এই যে উল্লেখিত 22টি ভাষা রয়েছে সেগুলো তো মান্যপ্রাপ্ত ভাষা, তো এটি আমাদের এখানে প্রাসঙ্গিকতাই নয়। তারপরে সহ সরকারি ভাষা এবং সংযুক্ত সরকারি ভাষা, এই দুটি অপশনও কিন্তু শুদ্ধ। দেখুন সহকারী ভাষা বলতে আমরা কো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলি, ঠিক আছে, এবং সংযুক্ত ভাষা বলতে আমরা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো দেখুন আমরা যখন ইংরেজি পড়ি বা ইংরেজিতে আমাদেরকে যখন বলা হয় তখন বলা হয় যে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমাদের এখানে এই অপশনটি শুদ্ধ হবে। যদিও এই অপশনটি আমাদের শুদ্ধ, যদি আমরা কারোর সাথে কথা বলি বা কোনো একটি লেখনের মধ্যে আমরা লিখি তাহলে এই সহকারী ভাষা উল্লেখ করলে আমাদের ভুল হবে না, বরং শুদ্ধ হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই যে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে শব্দ রয়েছে, যে বাক্য রয়েছে, সেই বাক্যটির অরিজিনাল যে বাংলা হবে সেটি হবে সংযুক্ত সরকারি ভাষা, শুদ্ধ। ঠিক আছে, তো এগুলো আপনারা মনে রাখবেন, অনেক সময় এইগুলোর মধ্যেও অনেক কনফিউজিং হয়ে যায় এবং আমাদের একটি মার্ক আমাদের জানা থাকা সত্ত্বেও কেটে যায়। ঠিক আছে।
তারপরে নিচের কোনটি পাঠকালীন কার্য, হোয়াইল রিডিং টাস্ক, এই যে প্রি রিডিং, হোয়াইল রিডিং, আফটার রিডিং, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দেখুন, প্রি রিডিং, তারপরে হোয়াইল রিডিং, তারপরে পোস্ট রিডিং, এইগুলোর আরো অন্যান্য নাম রয়েছে, এই নামগুলো আপনারা মনে রাখবেন, কারণ অন্যান্য পরীক্ষাগুলোতে সেই নামগুলো অলরেডি এসেছে। বিফোর রিডিং, হোয়াইল রিডিং কে আমরা বলি ডিউরিং রিডিং, পোস্ট রিডিং কে আফটার রিডিং বলি। তো এই সবগুলোই আসলে পঠন, সবগুলোই আসলে কিন্তু পাঠ করা। তো পাঠ করার বিভিন্ন ধরন রয়েছে। তো প্রি রিডিং বা বিফোর রিডিং হলো এমন এক ধরনের পঠন যেখানে আমরা মূল পাঠটি পড়ার আগে যে পঠন করে থাকি সেটি হলো প্রি রিডিং। অর্থাৎ মনে করুন একজন শিক্ষক কোনো একটি পাঠ সম্পর্কে আলোচনা করবেন, তো পাঠটি আলোচনা করার আগে যেগুলো আমরা পঠন করে থাকি বা যেগুলো আমরা পড়ে থাকি সেগুলোই হলো বিফোর রিডিং। যেমন পাঠটির শিরোনাম পড়া, পাঠটির উপশিরোনাম পড়া, বা পাঠটির ভিতরে যে থাকা কঠিন কঠিন শব্দ যেগুলো রয়েছে সেগুলো শব্দের অর্থ খুঁজে বের করা বা স্কিমিং করা, এই পাঠের মূল আলোচ্য বিষয় কি সেগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে পড়ে থাকি, সেগুলো হলো বিফোর রিডিং বা প্রি রিডিং। তারপর ডিউরিং রিডিং বা হোয়াইল রিডিং, অর্থাৎ পঠন যখন চলে, যখন পাঠটি শুরু হয়ে গেল তার ভিতরে যেগুলো আমরা পাঠ করে থাকি সেগুলোই হলো ডিউরিং রিডিং। যেমন মনে করুন পাঠটি পড়ার সাথে সাথে একটি অর্থ আমরা বুঝতে পারলাম না, তো এই অর্থ আমরা পরের লাইন এবং আগের লাইনের অনুসরণ করে আমরা যে প্রাসঙ্গিকতার সাথে সঙ্গতি রেখে আমরা যে অর্থ খুঁজে বের করি সেটি হবে আমাদের হোয়াইল রিডিং। বা পাঠ চলাকালীন সময়ে শিক্ষক কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন যে একটু আগে আমি কি বলেছি বলো, তো সেটাও হবে ডিউরিং লার্নিং। ঠিক আছে, তারপরে পাঠ চলাকালীন সময়ে কোনো ইম্পর্টেন্ট জিনিস যদি আসে তাহলে সেগুলোকে আমরা নোট করে রাখতে পারি, সেগুলো হবে ডিউরিং রিডিং বা হোয়াইল রিডিং। ঠিক আছে, আরো কিছু জিনিস রয়েছে। তারপরে আফটার রিডিং বা পোস্ট রিডিং হলো পাঠটি শেষ হওয়ার পরে যেগুলো আমরা পঠন করি বা যে জিনিস পড়ি সেগুলোই হলো আফটার রিডিং বা পোস্ট রিডিং। যেমন মনে করুন পাঠটি শেষ হওয়ার পরে আমরা কি করি, এগুলো আবার রিড করি, অর্থাৎ সংক্ষেপে যে কনসেপ্টগুলো বা যে পয়েন্টগুলো আমরা বুঝতে পারিনি সেগুলো আবার পাঠ করি, বা পাঠ শেষ হওয়ার পর আমরা সামারাইজ করি, সংক্ষেপ এই যে সারাংশ বের করার জন্য আমরা চেষ্টা করি, বা এমনও হয় যে কোয়েশ্চন আমরা একে অন্যে জিজ্ঞেস করি শিক্ষার্থীকে বা শিক্ষককে, সেই ধরনের পঠনকে আমরা বলি আফটার রিডিং বা পোস্ট রিডিং। ঠিক আছে, তো দেখুন সমগ্র শ্রেণীগত কার্য প্রকল্পে শিক্ষক উচিত সময়ের পূর্বেই পাঠগত ধারণা শিক্ষা, এখানে পূর্বেই বলা হয়েছে, অর্থাৎ পড়াশোনা শুরু করার আগে যেগুলো কার্যকলাপ। তো আমরা জানি যে হোয়াইল রিডিং বলতে আমরা পঠন শুরুকালীন বা পঠন চলাকালীন যেগুলো কার্যকলাপ করে থাকি সেগুলোকেই বলা হয়, এখানে পূর্বেই বলা, সুতরাং এটা ভুল হবে। শিক্ষার্থীদের অনুমান করতে বলা হবে যে তারা গল্পের একটি চরিত্র অভিজ্ঞতা ডায়েরিতে লিখবে, তো ডায়েরিতে লিখবে তো পরবর্তীতে যেগুলো তারা জানবে সেগুলো তো পরে লিখতে হবে, কারণ প্রথমে যদি তারা গল্প জানে না, চরিত্র কি সেটা জানে না, তাহলে তারা ডায়েরিতে লিখবে কিভাবে? বা তারা অনুমান করবে, মনে করেন পঠনের আগে তো তারা অনুমান করবে, না হলে পঠনের পরে অনুমান করবে, কিন্তু পঠন চলাকালীন তো এই কাজগুলো করতে পারবে না। তারপরে শিক্ষক পাঠটি গৃহে নীরবে পড়বেন এবং সেটি ক্লাসে শেখানোর হয়ে আসবেন, সেটা তো প্রি রাইটিং নয়, সেটি হবে লেসন প্ল্যানিং বা পার্ট প্ল্যানিং। তো শিক্ষক গৃহে নীরবে পড়বেন কি উচ্চারণের সহিত পড়বেন সেটা তো শিক্ষকের ব্যাপার, সেটা আমাদের এই প্রশ্নের সাথে রিলেটেড নয়। ঠিক আছে, তারপরে শ্রেণীটি 4 জনের দলে ভাগ করা হবে এবং পাঠটি একে একে পড়া হবে। শিক্ষক শিশুদের পাঠটি উপলব্ধি করে পাঠোদ্ধার সহজতর করবেন, এই যে এটি ডিউরিং রিডিং। শিশুদেরকে বলবেন যে একটি গ্রুপ বানিয়ে তোমরা এই পাঠটি একা একা করে পড়ো, তো এটা হবে ডিউরিং লার্নিং এর সময়। ঠিক আছে, একটু আগে যে বলেছিলাম, তো আমাদের এখানে এই অপশনটি শুদ্ধ হবে, এবং উপরের সব অপশনগুলি আমরা কেটে দিয়েছি অলরেডি, তো অটোমেটিক্যালি এই অপশনটি আমাদের শুদ্ধ হওয়া উচিত। ঠিক আছে, তারপরে ভাষা হলো পদ্ধতিগুলির একটি পদ্ধতি, একটি ব্যাকরণ পদ্ধতি, একটি বৈজ্ঞানিক পদ্ধতি, সামাজিক প্রতিষ্ঠান। তো ভাষা হলো একটি সামাজিক প্রতিষ্ঠান, তারপরে একটি বৈজ্ঞানিক পদ্ধতি। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এর থেকে আরো ভালো অপশন আছে, সুতরাং আমাদেরকে এই অপশনটি ভুল বলতে হবে। তারপরে একটি ব্যাকরণ পদ্ধতি, আমরা জানি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমরা শুধু ব্যাকরণের মাধ্যমে আমরা সেই ভাষা শিখি না, বরং অনেক সময় আমরা একুয়ার করে থাকি, সুতরাং আমাদের এই অপশনটিও ভুল হবে। তারপরে পদ্ধতিগুলির একটি পদ্ধতি, এই অপশনটি শুদ্ধ, এবং সামাজিক প্রতিষ্ঠান এই অপশনটিও শুদ্ধ। এখন আমরা এই দুইটি অপশনকে শুদ্ধ বলতে পারি না, সুতরাং এই দুটির মধ্যে একটিকে নির্বাচিত করতে হবে। তো দেখুন পদ্ধতিগুলির একটি পদ্ধতি, এই ধারণাটি সশরীয় স্ট্রাকচারালিজম থেকে নেওয়া হয়েছে, এবং সামাজিক প্রতিষ্ঠান এটি হলো সমাজবিজ্ঞানের একটি দিক। ঠিক আছে, তো আপনাদের সিটেট এই দুটির মধ্যে ওই অপশনকে শুদ্ধ বলে মনে করে, কারণ হলো পদ্ধতিগুলি বলতে এখানে শব্দ গঠন, বাক্য গঠন এইগুলা সম্পর্কে বলা হয়, এবং একটি ভাষার আভ্যন্তরীণ যেগুলো দিক রয়েছে, মনোবৈজ্ঞানিক বা বৈজ্ঞানিক যেগুলো দিক রয়েছে, সেই দিকের সাথে সম্পর্কিত হলো পদ্ধতিগুলি। এই পদ্ধতিগুলির পদ্ধতি হলো ভাষা। ঠিক আছে, কিন্তু সামাজিক প্রতিষ্ঠান, আসলে আমরা সমাজে অনেক সময় চলাফেরার ক্ষেত্রে আমাদের ভাষার আদান প্রদান হয়, অর্থাৎ ভাষা ছাড়া আমরা সমাজে চলতে, সামাজিক প্রতিষ্ঠানই হলো একটি ভাষা। ঠিক আছে, কিন্তু সিটেট বলে যে পদ্ধতিগুলির একটি পদ্ধতি হলো ভাষা। ঠিক আছে, তারপরে গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলির শিক্ষণ হলো, ভাষার ব্যাকরণের যে নির্দেশ দেওয়া অনুসারে যে শিক্ষণ যেটি রয়েছে, সেই জিনিস অনুযায়ী ভাষার গঠন অবদানের শিক্ষণ যেটি রয়েছে সেটি কোনটি? প্রথাগত জ্ঞান, নির্দেশাত্মক জ্ঞান, বিষয়গত জ্ঞান, বস্তুগত জ্ঞান। তো বস্তুগত জ্ঞান তো কখনোই হবে না। তারপরে প্রথাগত জ্ঞান, কারণ আমাদের এখানে ব্যাকরণ রয়েছে, তো প্রথাগত জ্ঞান অলরেডি হবে না। তারপরে নির্দেশাত্মক জ্ঞান, আমাদের এখানে এই জিনিসটি শুদ্ধ হবে, কারণ নির্দেশগুলি শিক্ষণ হলো, তো নির্দেশাত্মক জ্ঞানই হবে, তো সেজন্য আমাদের এই অপশনটি এখানে শুদ্ধ। তারপরে মূল্যায়নের উদ্দেশ্য সাধনের জন্য নিচের কোনটি সত্য? শিক্ষার্থী যা শিখেছে সে সম্পর্কে অবগত করানোর জন্য মূল্যায়ন, শিক্ষার্থী যা শেখেনি সে সম্পর্কে জানানোর জন্য মূল্যায়ন, ক্লাসে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে অবগত করানোর জন্য মূল্যায়ন, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য শিক্ষার্থীর মান নির্ণয়ের জন্য মূল্যায়ন। আচ্ছা, এ বা সি কোনটি সত্য, বা এ বি সত্য, বা বি সি সত্য, বা ডি বি সত্য? তো আমরা এখানে দেখবো
যে আসলে মূল্যায়ন বলতে আমরা অ্যাসেসমেন্ট বলতে মূল্যায়ন বুঝি এবং ইভালুয়েশন বলতেও আমরা মূল্যায়ন বুঝি, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে যে উদ্দেশ্য সাধন করব, তো উদ্দেশ্য সাধন করার ক্ষেত্রে আমরা যদি ইভালুয়েশন করি তাহলে উদ্দেশ্য সাধন হবে না, কারণ ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা শুধু শিক্ষার্থীদেরকে মার্ক দিয়ে থাকি, গ্রেড দিয়ে থাকি, তো সেখানে আমাদের উদ্দেশ্য সাধন হচ্ছে না। সুতরাং এখানে যেহেতু বলা হয়েছে যে মান নির্ণয়, সুতরাং এই অপশনটি আমরা কেটে দিলাম। তারপরে ক্লাসে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে অবগত করানোর জন্য মূল্যায়ন। ক্লাসে শিক্ষার্থীর যদি অবস্থান, শিক্ষার্থীর পারফরমেন্স, শিক্ষার্থীর যে পজিশন যেটি রয়েছে সেটি অবগত করানোর জন্য আমি মূল্যায়ন যদি করি তাহলে সেটা এক ধরনের কম্পিটিশন হবে এবং শিক্ষার্থীর অবমাননা হবে। সুতরাং এই অপশনটি আমাদের কেটে দিতে হবে। তো দেখুন এ বি বেঁচে থাকলো, তো আমাদের এখানে এ বি কোথায় রয়েছে, এ বি এই অপশনটি আমাদের এখানে শুদ্ধ হয়ে যাবে। তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 দ্রৌপদী ভাষার মান্যতা দেয়। তো দ্রৌপদী ভাষাকে কিভাবে দেখে এনইপি 2020? ত্রিভাষার নীতির ক্ষেত্রে বিদ্যালয়গুলির প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর অতিরিক্ত নির্বাচিত বিষয় হিসেবে প্রাথমিক স্তরে সব শিশুদের জন্য একটি ভাষা হিসেবে। তো দেখুন ত্রিভাষা নীতিতে আমরা দেখেছি যে আমাদের প্রথম ভাষা মাতৃভাষা হবে, দ্বিতীয় ভাষা আমাদের হিন্দি হবে, তারপরে আমাদের ইংলিশ হবে। তো ত্রিভাষার সূত্রতে এই যে দ্রৌপদী ভাষা যেটি রয়েছে সেটি নেই, সুতরাং আমরা এই অপশনটি কেটে দিতে পারবো। বিদ্যালয়গুলির প্রাথমিক স্তর থেকে, প্রাথমিক স্তর থেকে তো আমরা জানি যে মাতৃভাষা হবে, সুতরাং সেখানে তো দ্রৌপদী ভাষা হবেই না। মাধ্যমিক স্তরে অতিরিক্ত নির্বাচিত বিষয় হিসাবে, প্রাথমিক স্তরে সব শিশুদের জন্য একটি ভাষা হিসাবে, প্রাথমিক স্তরে আমরা জানি শুধু মাতৃভাষাই হবে, তাহলে এখানে দ্রৌপদী ভাষা কিভাবে আসবে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কিভাবে, দ্বিতীয় ভাষাই তো আসে না, তাহলে এই অপশনটি আমরা কেটে দিলাম। তারপরে অটোমেটিক এই অপশনটি আমাদের এখানে শুদ্ধ হবে, আর এই অপশনটি আসলেই শুদ্ধ। তো আপনারা এটি মনে রাখবেন, বারবার এসেছে যে মাধ্যমিক স্তরে অতিরিক্ত নির্বাচিত বিষয় হিসাবে আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করি, ঠিক আছে। তারপরে আচ্ছা আর কিছু জিনিস আমরা জেনে নেই। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এমন ধরনের ল্যাঙ্গুয়েজ বলি যেগুলো ভারত সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, এবং এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলা হতে হলে কিছু শর্ত মানতে হবে। অর্থাৎ যেমন মনে করুন এই ভাষাটি 1500 থেকে 2000 বছর পুরানো হতে হবে, এই ভাষার কিছু সাহিত্য থাকতে হবে, এবং এই সাহিত্যগুলা বর্তমানে ওই ভাষা ব্যবহারকারীদের কাছে অনেক গ্রহণযোগ্য বা মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হতে হবে, এবং এই যে ভাষা যেটি রয়েছে এই ভাষা অন্য কোনো ভাষা থেকে কোনো শব্দ, কোনো গ্রামার, কোনো নিয়ম, কোনো কিছু নিতে পারবে না ধার হিসাবে। সেই ধরনের যদি শব্দগুলা পূরণ করতে পারে তাহলে একটি ভাষাকে আমরা বলি যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এখন বর্তমানে ভাষাতে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে 11টি, ঠিক আছে, এগুলো মনে রাখবেন, 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যখন একটি ভাষা স্বীকৃতি পেয়েছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটি হলো তামিল। তামিল সেটি পেয়েছিল 2004। তারপরে সংস্কৃত 2005। তারপরে কন্নড় 2008। তারপরে তেলেগু 2008। তারপরে মালায়ালম 2013। তারপরে উড়িয়া 2014। এই 2014 থেকে 2024 পর্যন্ত বা 2023 পর্যন্ত আর কোনো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল না, অর্থাৎ টোটাল 6টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমানে 2024 সালে অর্থাৎ 1 বছর আগে আরো কিছু ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে মেনে নেওয়া হয়েছে, সেগুলি হলো 2024। এই সবগুলো 2024, এইগুলো প্রশ্নে আপনাদের আসতে পারে অনেকবার, ওই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রশ্ন এসেছে, তো এগুলা প্রিভিয়াস আসেনি, কিন্তু প্রিভিয়াস ইয়ারে এগুলো সংশোধিত হয়েছিল এবং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি পেয়েছিল সেই ভাষাগুলো, কিন্তু পরীক্ষায় আসেনি, সুতরাং এই বছর আসতে পারে। তো এগুলো মনে রাখবেন। প্রথম হলো বেঙ্গলি, মারাঠি, আসামিজ, তারপর পলি, এই সবগুলা 2024 হয়েছিল, ঠিক আছে, তো এগুলা মনে রাখবেন। তারপরে সক্রিয় ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয়? বিশুদ্ধ সংযোগ সাধনের রীতি উপস্থাপনা, প্রসঙ্গক্রমে ব্যাকরণের যথাযথ নিয়মগুলি খুঁজে বের করা, বাস্তব জীবনের জীবন সাদৃশ সংযোগ সাধনে অভ্যাস রীতিগুলো সরবরাহ করা, রীতিগুলি মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শিখুন। তো মুখস্থ দেখলে আমরা সাধারণত কেটে দিই, সুতরাং আমাদেরকে বাকিগুলো বেশি চিন্তা করার প্রয়োজন নেই, এই অপশনটি আমাদের এখানে ভুল হবে। তারপরে শিক্ষার্থীর দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলা কিসের মূল্যায়নের সহায়ক? মনে করুন একটি শিক্ষার্থী যে কোনো একটি গল্প পড়লো বা একটি পাঠ পড়লো, পড়ার পরে শিক্ষক বললেন যে ওই পাঠটি তোমার নিজের ভাষায় বলো বা ওই গল্পটি তোমার নিজের ভাষায় বলো। এই যে মূল্যায়ন করতেছেন, এইটি কোন ধরনের মূল্যায়নের সহায়ক হিসেবে কাজ করবে? সঠিকতার ক্ষেত্রে, অনর্গলতার ক্ষেত্রে, উপলব্ধির ক্ষেত্রে, স্মৃতির ক্ষেত্রে। এখন যেহেতু শিশু গল্প বললো, সে নিজে বলেছে, নিজে পড়েছে, তারপরে ওই গল্পটি সে নিজের ভাষায় বলতেছে, সুতরাং এখানে সঠিকতা কিভাবে হবে? সঠিকতা তো তখনই হয়ে যাবে যখন সে গল্প প্রথমে পড়ছিল, প্রথমে যখন গল্পটি পড়ছিল তখন তো সঠিকতা চেক করা যায়, তো এই অপশনটি ভুল। তারপর অনর্গলতা, অনর্গলতা সেই যে প্রথমে যখন গল্পটি পড়ছিল অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা পঠিত, তার মানে সে তখন পড়ছিল, তারপরে নিজের ভাষায় পুনরায় বলা, অর্থাৎ প্রথমে যখন পড়ছিল তখন তো আমি অনর্গলতা চেক করতে পারি সে ফ্লুয়েন্সি ভাবে কথা বলতে পারছে কিনা, পড়তে পারছে কিনা। তারপর উপলব্ধি, তারপর স্মৃতি। এখানে স্মৃতি যদিও আমাদের এখানে শুদ্ধ মনে হচ্ছে, তো এখান থেকে আরো ভালো অপশন আমাদের জন্য উপলব্ধি। কারণটি হচ্ছে আমরা জানি যে পঠন শুধু পড়াকে আমরা পঠন বলতে পারি না, বরং পড়ার সাথে সাথে সেই শব্দগুলার, সেই বাক্যগুলার যদি অর্থ উদ্ধার করতে পারি তাহলে সেটাকে বলা হবে পঠন। এমনিতে আমি পড়ছি, যে কোনো জিনিস পড়ছি, সেটাকে পঠন বলা হবে না। যদি পঠনের সাথে সাথে যদি আমি অর্থ উদ্ধার করতে পারি তাহলে সেটাকে পঠন বলা হয়, ঠিক আছে।
তো এখানে আমাদের এই অপশনটি শুদ্ধ হয়ে যাবে। তারপরে সেখানে শিক্ষার্থীর কৃত ভাষাগত ত্রুটি সেখানে সহায়তা করে, সেখানে বাধা হয়ে দাঁড়ায়, সংশোধন কার্যভার বৃদ্ধি করে, শিক্ষার্থীর নকারাত্মক নব সংযোজন প্রদান করে। তো আমাদের এখানে দেখুন, একটি শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত সে ভুল করবে না ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস সে শিখতে পারবে না। অর্থাৎ শিক্ষার্থীরা ভুল করে করে শিখে, আমরা জানি এররটা হলো শিশুদের জন্য ভালো। তো দেখুন এখানে প্রথম অপশনই আমাদের শুদ্ধ হয়ে যায়, সেখানে সহায়তা করে। কারণ আমরা জানি যদি শিশু ভুল করতে পারে তাহলে ধীরে ধীরে একদিন সংশোধনের মাধ্যমে সে শিখে নেবে। সেখানে বাধা হয়ে দাঁড়ায়, কারণ ভুল করলে যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে একটি শিশু জন্ম পর থেকে শুধু না ভুল করে শুধু সঠিক কাজ কিভাবে করবে, সে তো ভুল করবেই। তো সেটি ভুল হবে। সংশোধনের কার্যভার বৃদ্ধি করে, আমরা যে শিক্ষক হিসেবে সংশোধন করবো, শিশু ভুল করার পর সংশোধন যে করবো, সেই সংশোধনের কার্যভার যেটা রয়েছে, বোঝা রয়েছে, সেটি বৃদ্ধি হবে বলছে। সেটি বৃদ্ধি কিভাবে হবে? যদি শিশু ভুল করে, তাহলে আমাদের জন্য যদি বোঝা হয় তাহলে আমরা শিশুদেরকে কি শেখাবো? শিশুরা তো ভুল করবেই, এটা আমরা বোঝা মনেই করবো না। সেজন্য সেই অপশনটি আমাদের এখানে ভুল হবে। তারপরে একটি উত্তম বাচন প্রক্রিয়া হলো যেখানে শিক্ষকেরা অধিক বলেন, শিক্ষার্থীরা অধিক বলে, অসম অংশগ্রহণ, স্পষ্ট বক্তা, শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক হয়। তো দেখুন, উত্তম বাচন প্রক্রিয়া হলো যেখানে শিক্ষকেরা অধিক বলেন, শিক্ষকেরা যদি অধিক বলতে থাকে তাহলে সেটি টিচার সেন্টার ক্লাসরুম হয়ে যাবে। সুতরাং এই অপশনটি আমাদের এখানে ভুল হবে। তারপরে শিক্ষার্থীরা অধিক বলে, তারপরে অসম অংশগ্রহণ, অসম হওয়ার কথা ছিল না, বরং এখানে সম হওয়ার কথা ছিল। কারণ সবাই অংশগ্রহণ করবে তো সমতা থাকবে। অসম যদি হয়ে যায় তাহলে সেখানে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা কি শিখবে? কিছু শিক্ষার্থীরা শিখবে, কিছু শিক্ষার্থীরা শিখবে না। তো সম অংশগ্রহণ হওয়া উচিত ছিল। তো এই জন্য এই অপশনটি আমাদের ভুল হবে। তারপরে স্পষ্ট বক্তা, শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক, এখানে আপনারা অংশগ্রহণ দেখতে পাচ্ছেন, সুতরাং বলবেন যে এই অপশনটি শুদ্ধ। আসলে এই অপশনটি শুদ্ধ নয়। তো দেখুন কিভাবে শুদ্ধ নয়। স্পষ্ট বক্তা, আমি এখানে একটি কমা লাগিয়ে দিলাম। স্পষ্ট বক্তা, শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর এখানে অংশগ্রহণ। তো আপনি বলবেন যে এখানে তো সব শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, তাহলে এই অপশনটি সঠিক হওয়ার কথা ছিল। কিন্তু আসলে বিষয় এই জিনিস নয়। আমি এখানে একটি কমা লাগিয়ে দিলাম। এখন আপনারা পড়ুন, এই কমাটি আমি কেটে দিলাম, ঠিক আছে। স্পষ্ট শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক, এখানে কি বলা হয়েছে? স্পষ্ট শিক্ষার্থীর, অর্থাৎ যারা স্পষ্টভাবে কথা বলতে পারে তাদের অংশগ্রহণ সর্বাধিক। তো এটা কি করে হয়? কারণ যারা জানে না তাদেরকে তো আমরা শিখাবো। যারা জানে, স্পষ্ট শিক্ষার্থী অর্থাৎ যারা স্পষ্ট বলতে পারে, তাদের যদি অংশগ্রহণ বেশি হয় তাহলে যারা জানে না তারা শিখতেই তো আর পারবে না। সুতরাং এই অপশনটি আমাদের এখানে ভুল হবে। আসলে এখানে একটু কমা যদি লাগিয়ে দিত তাহলে আমাদের পড়তে সুবিধা হতো, কিন্তু কমা লাগায়নি, সেজন্য আমরা কনফিউজ হয়ে যাই। যেহেতু অংশগ্রহণ দেখতে পাচ্ছি আমাদের পজিটিভ ওয়ার্ড, তার মানে এটাই শুদ্ধ। আসলে এটা শুদ্ধ নয়। তো আমাদের এখানে এই অপশনটি শুদ্ধ হবে, শিক্ষার্থীরা অধিক বলে, ঠিক আছে। তারপরে ভাষা গ্রহণ দক্ষতার অর্থ, ভাষার ব্যাকরণগত নিয়মগুলি শেখা, নিয়ম বহির্ভূত বিন্যাসে অসচেতনভাবে ভাষা শিখন, নিয়ম নির্ধারিত বিন্যাসে সচেতনভাবে ভাষা শিখন, ভাষা সম্পর্কিত শিখন। ভাষা গ্রহণ বলতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এগুলো সম্পর্কে আপনারা জানেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং বলতে কি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমরা সাধারণ পরিবেশ থেকে যে ভাষা শিখি সেটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং যেই ভাষাটি আমরা এফোর্টের মাধ্যমে বা কোনো স্কুলে বা যে কোনো জায়গায় গিয়ে ফর্মালি যে ভাষাটি শিখি সেটি হলো আমাদের জন্য ভাষা শিক্ষণ। তো এখানে কি হবে? ভাষার ব্যাকরণগত নিয়মগুলি শেখা। তো এখানে ব্যাকরণের নিয়ম তো আসবেই না, কারণ আমরা গ্রহণ করছি, অর্জন করছি। তো এই অপশনটি ভুল। নিয়ম বহির্ভূত বিন্যাসে অসচেতন ভাবে ভাষা শিখন, এটি আমাদের এখানে শুদ্ধ হবে, কারণ কোনো নিয়ম শিখতে হয় না, সাধারণ পরিবেশ থেকে আমরা সেগুলো শিখে নেই, ঠিক আছে। তারপরে আচ্ছা, আজকের ক্লাসটি এখানে সমাপ্ত হচ্ছে। প্রিয় শিক্ষকরা, আপনারা যারা আমাদের কনসেপ্টের ক্লাসগুলি দেখেননি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই কনসেপ্টের ক্লাসগুলো দেখে নিতে পারেন। বেশি সময় লাগবে না, 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। বাংলা পেডাগোজির সমস্ত সিলেবাস সেখানে কমপ্লিট করা হয়েছে। আপনারা সেইগুলো দেখে নিলে এই পিওয়াইকিউ গুলো সমাধান করতে আপনাদের একটু সহজ হবে। এই বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।